গ্যাসের আচরণ। আচ্ছা, এবার প্রথম চ্যাপ্টারটা মানে পরিবেশের জন্য ভাবনা, এই চ্যাপ্টারটাতে তেমন কিছু বলার আমার নেই। ওই আমাদের যে বায়ুমণ্ডলের যে স্তরগুলো, সেই স্তরগুলো সম্পর্কেই এখানে ব্যাখ্যা আছে। এটা তোরা ছোটোবেলার থেকে সকলেই মোটামুটি পড়েছিস, বলে এটা অফ করে দে। এই চ্যাপ্টারটায় খালি ওই যেগুলো আছে, অ্যাটমসফেরিক ল্যাপস রেট 6.4 ডিগ্রি সেলসিয়াস, অ্যাটমসফেরিক ল্যাপস পার 1 কিলোমিটার উচ্চতায় উঠলে -6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা কমে যায়, আর -8.4 ATM প্রেশার কমে যায়। এই দুটো জিনিসই মেনলি ওখানে লাগে, আর ওজোন লেয়ার সম্পর্কে একটু লাগে, যেটার থেকে ওই সিএফসির সঙ্গে ওজনের কি রিয়াকশান হয়, চেন রিয়াকশানটা, যার জন্যে ওজোন হোল সৃষ্টি হয়, তার থেকে গ্রিন হাউস এফেক্টটাও লাগে। এই সামান্য কিছু জিনিস, এগুলো তোরা পড়ে নিস, এগুলো আলাদা করে আমার বলবার মনে হয় না প্রয়োজন আছে। আচ্ছা, আর আজকে যে চ্যাপ্টারটা, পরের চ্যাপ্টারটা মানে গ্যাসের আচরণ, এই চ্যাপ্টারটাতে আমার বেশ কিছু জিনিস বলতে হবে। গ্যাসের আচরণটা আমি আজকে পড়াবো বেসিক্যালি। গ্যাসের আচরণ বুঝতে গেলে আমাদের আগে বুঝতে হবে দুটো জিনিস। একটা হলো বাস্তব গ্যাস, বাস্তব গ্যাসগুলো কি, এই অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি ইত্যাদি, এগুলো সবাই মিলে আমাদের যে বায়ুমণ্ডল তৈরি হয়েছে, সে বায়ুমণ্ডলে এই যে গ্যাসগুলো রয়েছে, এরা সবাই বাস্তব গ্যাস। এখন এই গ্যাসগুলোর গতিশক্তি, এদের চাপ, এদের আয়তন, এই সব যে আমরা মাপতে চাইছি, এই সব মাপতে গেলে আমাদের তো একটা প্রমাণ স্কেল দরকার, যে যেটার সাপেক্ষে আমরা মাপবো। এই যে আইডিয়াটা, যে আমরা যখন কিছু মাপতে যাই তখন কোনো না কোনো কিছুর সাপেক্ষে মাপার চেষ্টা করি। এবার সেই সাপেক্ষে মাপবার জন্য বিজ্ঞানীরা করেছিল কি, একটা আদর্শ গ্যাস চিন্তা করেছিল, যে একটা আদর্শ গ্যাসের এই এই বৈশিষ্ট্য থাকা উচিত। আদর্শ গ্যাসকে ডিফাইন করেছিল যে তাদের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, সেই বৈশিষ্ট্যগুলোর সঙ্গে আমরা বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলোর তুলনা করব, যে আদর্শ গ্যাসগুলোর বৈশিষ্ট্য থেকে বাস্তব গ্যাসগুলো কতটা বিচ্যুত হয়। এই চ্যাপ্টারের মূল বিষয় এইটাই, যে আদর্শ গ্যাসের সঙ্গে বাস্তব গ্যাসের কী কী পার্থক্য। এবার আদর্শ গ্যাসের দেখবি এই চ্যাপ্টারের লাস্টেই আছে আদর্শ গ্যাস, এই বাস্তব গ্যাসের আচরণ, গ্যাসের গতি। হ্যাঁ, হ্যালো, দেখা যাচ্ছে সবার? ঠিক আছে, আচ্ছা। গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব হলো ওই আদর্শ গ্যাসের যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম, যার সাপেক্ষে আমরা বাস্তব গ্যাসগুলোকে মাপব, সেগুলোই হলো গ্যাসের গতিতত্ত্ব। এবার গ্যাসের গতিতত্ত্বে কতগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্যের কথাই বলে দিয়েছে, যে এইগুলো বেসিক্যালি থাকবে। যেরকম গ্যাস অণুগুলো এক একটা পয়েন্ট মাস হবে, পয়েন্ট মাস মানে কি, পয়েন্টের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু থাকে না, তাহলে এদেরও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থাকবে না, মানে গ্যাস অণুগুলো আসলে কোনো আয়তন দখলই করবে না। গ্যাস অণুগুলোর প্রত্যেকে একজন আর একজনের সঙ্গে যে সংঘর্ষ করবে, সেই সংঘর্ষগুলো কি বলে, ইলাস্টিক কলিশন হবে, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। গ্যাস অণুগুলো নিজেদের মধ্যে যে
সংঘর্ষের সময় পাত্রের দেওয়ালে সেখানেও চাপ প্রয়োগ করবে। আর গ্যাস অণুগুলো একজন আর একজনকে পরস্পরের মধ্যে কোনো আকর্ষণ বল থাকবে না, তাহলে কি হবে, গ্যাস অণুগুলো একজন আর একজনের গতিকে কোনো রকমভাবে এফেক্ট করবে না। এরকম কতগুলো বেসিক পস্টুলেট ধরা আছে যেগুলো দিয়ে গ্যাসের আদর্শ এই বাস্তব গ্যাসকে ডিফাইন করা হয়েছে। পরীক্ষায় নর্মালি এই গ্যাসের গতিতত্ত্ব আসবে না, ডেসক্রিপটিভ পরীক্ষায় আসে, মানে এইচএসের সময় আসতো, কিন্তু এখন এসব আর আসবে না, এই নিয়ে চাপ নেই। কিন্তু এই তোদের এটা একবার পড়তে হবে, এই জন্য, নইলে তোরা বুঝতে পারবি না যে আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের মধ্যে কি পার্থক্য। আচ্ছা, এইবারে এই যে গ্যাস যে চাপ দেবে, যখন ফ্লুইড মেকানিক্স পড়েছিলাম, মানে তরলের ক্ষেত্রে যখন পড়িয়েছিলাম, বলেছিলাম যে চাপ হলো বল বাই ক্ষেত্রফল, বল বাই ক্ষেত্রফল। এবং এই যে বলটা, এটা কোনো একটা তলের উপরে লম্বভাবে প্রযুক্ত বল। এই যে বলটা যদি এফ হয়, তাহলে এফটা অবশ্যই এই তলের উপরে লম্বভাবে প্রযুক্ত হচ্ছে। আর এই তলটা যদি এ হয়, তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল, বল হচ্ছে এফ বাই এ। আচ্ছা, এবার চাপের একক কি আমরা জানি, পাস্কাল জানি, আর জানি হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার হয় এটিএম। এবার এই অ্যাটমসফেরিক প্রেশারকে কিভাবে ডিফাইন করব? অ্যাটমসফেরিক প্রেশারকে ডিফাইন করার জন্য বলছে যে সমুদ্র পৃষ্ঠে 45 ডিগ্রি অক্ষাংশে অক্ষাংশে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন উষ্ণতায় যদি এখানে হয় প্রমাণ জি, মানে জি এর মান তো বিভিন্ন জায়গায় ভ্যারি করে, কিন্তু প্রমাণ জি বলতে হয় গ্র্যাভিটেশনাল অ্যাসেলারেশন, মানে অভিকর্ষজ ত্বরণ। প্রমাণ অভিকর্ষজ ত্বরণে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পারস্তম্ভ 76 সেন্টিমিটার পারস্তম্ভের যা চাপ হবে সেটারই নাম হলো 1 এটিএম। মানে এই কন্ডিশনটা, সমুদ্রপৃষ্ঠ, এই টেম্পারেচার, প্রমাণ জি, এই সবকটা কন্ডিশন স্যাটিসফাইড হলে তখন 76 সেন্টিমিটার একটা পারস্তম্ভের যা চাপ হবে সেটারই নাম 1 এটিএম। আচ্ছা, এছাড়া আর কি আছে? আর একটা ইউনিট হয় বার। এক বার সমান হয় 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, 1 বার। এটাও চাপের ইউনিট। আচ্ছা, এবারে যে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, আমরা জানি কি সেই এইচ রো জি প্রেশার সমান, জানি তো। তাহলে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, হ্যাঁ কে বলছিস? বোঝা যাচ্ছে না, কে বলছিস? আবার বল, কি বললি? হ্যালো, আচ্ছা, তাহলে এখানে আমরা যদি পুট করি হাইটটা 76 সেন্টিমিটার, রো মানে হচ্ছে পারদের ঘনত্ব হয় 13.6, আর জি যদি 980 হয়, তাহলে এটা সমান আসে 1.013 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাই হচ্ছে 1 এটিএম প্রেশারের ভ্যালু। ঠিক আছে? শোনেন, রেকর্ড হচ্ছে তো? আচ্ছা, এইবারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে বয়েলস ল।
বয়েলস ল কি? বয়েল বলছে যে কোনো একটা গ্যাসের যদি নির্দিষ্ট একটা ভর নেওয়া হয়, নির্দিষ্ট একটা ভরের কোনো গ্যাস নেওয়া হয় এবং স্থির উষ্ণতা রেখে সেই গ্যাসটার যদি আমি চাপের পরিবর্তন করতে থাকি, মনে কর এখানে একটা পাত্রের মধ্যে নির্দিষ্ট ভরের একটা গ্যাস আছে, তার এখানে আয়তন কিছুটা আছে, এইবার এর উপরে আমি একটা পিস্টন লাগিয়ে দিলাম, তাহলে এখানে টেম্পারেচার আমি ফিক্সড রেখে, আর যেহেতু একটা পাত্রের মধ্যে বদ্ধ অবস্থায় আছে তাহলে ওর ভরের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই অবস্থায় যদি আমি এখান থেকে আস্তে আস্তে প্রেশার বাড়াই তাহলে কি হবে, পিস্টনটা খানিকক্ষণ বাদে এখান থেকে এর নিচে চলে আসবে, তাহলে এর মধ্যে আগে যা প্রেশার ছিল এখন প্রেশারটা নিশ্চয়ই বেশি হয়ে গেছে, তাহলে আমি প্রেশারের পরিবর্তন করেছি, তাহলে আগে যদি P1 প্রেশার ছিল এখন নিশ্চয়ই P2 প্রেশার, এবং P2 নিশ্চয়ই P1 থেকে বড়। আগে মনে কর আয়তন ছিল V1 আর এখন আয়তন হয়েছে V2, তাহলে দেখ V1 ইজ গ্রেটার দ্যান V2। তাহলে চাপ আর আয়তনের যে সম্পর্ক সেটাই বয়েল দিয়েছেন। এখানে দুটো কন্ডিশন, একটা হচ্ছে স্থির ভর আর স্থির উষ্ণতা, এই দুটো কন্ডিশন স্যাটিসফাইড হলে আয়তন ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেশার, মানে চাপ বাড়ালে আয়তন কমবে। ঠিক আছে, এটাই বয়েলের সূত্র। চাপ বাড়ালে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ বৃদ্ধি করলে আয়তন কমে যায়। এটার যদি আমি একটা গ্রাফ প্লট করি, এই জায়গাটা দেখা যাচ্ছে, চল এখানে যদি এখানে আমি এইদিকে আয়তন আর এদিকে প্রেশার প্লট করি তাহলে এটা একটা প্যারাবোলিক গ্রাফ হয়। ঠিক আছে, এবার হবে চার্লসের সূত্র। চার্লস ল। শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে কি? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা মানে 273 কেলভিন, এটা সবাই জানি। ধরি 273 কেলভিন উষ্ণতায় কোনো একটা গ্যাসের আয়তন ছিল V0। ঠিক আছে, তাহলে 1 কেলভিন উষ্ণতা পরিবর্তন করলে, মানে 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি করলে, না ধর 273 কেলভিনে আয়তন V0, তাহলে 1 কেলভিনে আয়তন কত হবে? V0/273। ঠিক তো? তাহলে যদি আমি 273-এ V0 হয় তাহলে 274-এ কত হবে? 274 কেলভিনে ওর আয়তন যেটা হবে, আয়তন সমান নিশ্চয়ই হবে 273-এর আয়তন, 273-এর আয়তন যোগ 1 ডিগ্রি, এই 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধির জন্য যতটা আয়তন বৃদ্ধি, তাহলে এই দুটো যোগ হবে। তাহলে 273-এ ওর আয়তন ছিল, আমি ধরে নিয়েছি V, এই V0, আর 1 কেলভিনে ওর আয়তন এইমাত্র পেয়েছি V0/273, তাহলে 1 কেলভিনে ওর আয়তন, এটা যোগ নিশ্চয়ই হবে V0/273। ঠিক, তাহলে 274-এ ওর মোট আয়তন হবে, এটা সমান V0 যোগ 1 প্লাস 1/273। ঠিক, আচ্ছা, তাহলে আগের লাইনটা যদি আবার লিখি তাহলে আমি পাবো 273 কেলভিনে আয়তন V0, 1 কেলভিনে আয়তন V0/273, তাহলে থিটা কেলভিনে আয়তন, থিটা যে কোনো একটা টেম্পারেচার, মানটা যা খুশি হতে পারে, সেটা নিশ্চয়ই হবে V0 ইন্টু থিটা/273। তাহলে থিটা টেম্পারেচারে ওর আয়তন যদি V থিটা হয় সেটা নিশ্চয়ই হবে V0 প্লাস V0 ইন্টু থিটা/273, তাহলে এটা সমান হবে V0 ইন্টু 1 প্লাস থিটা/273। এটাই হলো চার্লসের সূত্র, V থিটা সমান V0 প্লাস 1 প্লাস থিটা/273। তাহলে আসলে চার্লসের সূত্রটার এই ফরম্যাটটা কাজে লাগবে অঙ্ক কষার জন্য, কিন্তু চার্লসের সূত্রের বেসিক প্রিন্সিপাল যেটা, তাহলে V দেখ টেম্পারেচার বাড়ছে বলে আয়তন কি হচ্ছে, বেড়ে যাচ্ছে,
তাহলে ভি প্রপোর্শনাল টু টি, এটার প্রপোর্শনাল ফর্মে আমি লিখতে পারি যে চার্লসের সূত্রের ক্ষেত্রে এটা। তবে এক্ষেত্রেও কি ভর স্থির এবং চাপ স্থির। তাহলে চার্লসের সূত্র আলটিমেটলি বলছে যে কোনো একটি নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ স্থির রেখে একক পরিমাণ উষ্ণতার পরিবর্তন করলে তার আয়তন প্রাথমিক আয়তনের 1/273 পরিমাণ বৃদ্ধি পায়। দেখবি এটা লেখা আছে, এই জায়গাটা বোঝা গেছে তো সবার? ঠিক আছে। তাহলে যেহেতু এখানে ভি প্রপোর্শনাল টু টি, তাহলে নিশ্চয়ই গ্রাফ প্লট করলে, এদিকে ভি এদিকে টি, এটা প্লট করলে নিশ্চয়ই এরকম একটা গ্রাফ পাবো। এরকম একটা গ্রাফ পাবো, টেম্পারেচার বাড়বে যত আয়তন তত বাড়বে। হ্যাঁ, কারণ -273 অব্দি টেম্পারেচার, -273 অব্দি যেতে পারে। আচ্ছা, এইবার চার্লসের সূত্র থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা পাই সেটা হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারের ধারণা। অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম তাপমাত্রা। দেখ চার্লস কি বলছে যে 273 কেলভিন টেম্পারেচারে উষ্ণতা ছিল V0, আর থিটা টেম্পারেচারে উষ্ণতা হচ্ছে V0 থিটা বাই 273। তাহলে এই টেম্পারেচারে মোট যে আয়তন সেটা সমান V0 × 1 প্লাস থিটা বাই 273। তাহলে আমি যদি এরকম করি যে থিটা সমান যদি -273 করি, তাহলে এখানে যদি পুট করি তাহলে ভি থিটা সমান আসবে V0 1 প্লাস -273 বাই 273। তাহলে এটা সমান কত হবে? V0 × 1 -1, তাহলে সেটা সমান হবে 0। তাহলে এই -273 কেলভিন টেম্পারেচারে গ্যাসের আয়তন হয়ে যায় 0। তাহলে অ্যাবসলিউট টেম্পারেচার বা পরম তাপমাত্রা তাকেই বলবো যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। বোঝা গেছে? তাহলে পরম তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রা বলা হয় সেই তাপমাত্রাকে যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন 0 হয়ে যায়। বাস্তবে পরম শূন্য তাপমাত্রা বা -273, এটা -273 কেলভিন না, -273 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সেটাকেই আমরা বলি এটাই সমান 0 কেলভিন। এবার 0 কেলভিন টেম্পারেচারে সমস্ত গ্যাসের আয়তন 0 হয়ে যায়, কিন্তু বাস্তবে 0 কেলভিনের অনেক আগেই সমস্ত গ্যাসই তরলে পরিণত হয়, তাই জন্য 0 কেলভিনে পৌঁছানো যায় না। আচ্ছা, এবার তরলের ক্ষেত্রে আবার চার্লসের সূত্র বা বয়েলের সূত্র খাটানো যায় না, সেক্ষেত্রে আবার এরকমভাবে ভাবলে হবে না। কিন্তু অ্যাবসলিউট টেম্পারেচার মানে 0 কেলভিনে পৌঁছানো যাবে না। আচ্ছা, এবার একটা রিলেশন সবাই আমরা জানি, C/5 = F-32/9, তাই তো? এবার এখানে C হচ্ছে সেন্টিগ্রেড স্কেল, F হচ্ছে ফারেনহাইট স্কেল, কিন্তু এর সঙ্গে কেলভিন স্কেলের কি রিলেশন? আচ্ছা, এইটা আসে কিভাবে দেখি। C যে কোনো একটা উষ্ণতা সেলসিয়াস স্কেলে, আসলে এই রিলেশনটা আসে C মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, মানে যে টেম্পারেচারে জল বরফে পরিণত হয়, বাই যে টেম্পারেচারে জল বাষ্প হয়ে যায়, -0 যেটাতে আবার বরফ তৈরি হয় জল থেকে, সেটা সমান F-32। এখানে হচ্ছে ওই জল বরফ হয়ে যাচ্ছে, আর 212 ঊর্ধ্ব স্থিরাঙ্ক, এটা নিম্ন স্থিরাঙ্ক, এটা সমান K - 273 বাই 373 - 273। এটা হচ্ছে আসল রিলেশান, তিনটে মিলিয়ে রিলেশান। এইটার থেকেই যদি আমি সেপারেট করি C আর F এর, মানে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলেরটা যদি সেপারেট করি তাহলে এটা পাবো। দেখ, এটা সমান আসে হচ্ছে C/100 = F - 32 বাই, এটা করলে আসবে 180
এটা সমান সমান কে মাইনাস 273 বাই 100। এটা হলো জেনারেলাইজ রিলেশন, যেখানে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক দেখানো আছে। এবার এই দুটোকে আলাদা করলে, এটাকে যদি আমি কাটি, 0 0 কাটবে, 5 দিয়ে কাটলে, এই 2 দিয়ে কাটলে এটা হবে 5, এটা হবে 9, তখন আমি এই রিলেশনটা পাবো। আর যদি আমি এই দুটোর মধ্যে রিলেশন নিই, তাহলে 100 100 কেটে যাবে, তাহলে সি সমান আসবে কে মাইনাস 273। তিনটে ফারেনহাইটের সঙ্গে নিলেও হবে, ফারেনহাইটের সঙ্গে তত কাজে লাগে না। এফ মাইনাস 32 বাই, এটা হচ্ছে 9, এটা ইজ ইকুয়াল টু কে মাইনাস 273 বাই 5। ঠিক আছে, গে লুসাক বলে একজন বিজ্ঞানী ছিলেন, গে আর লুসাক, দুজন বিজ্ঞানী। গে লুসাক এনারা বলেছে কি, যেরকম চার্লস বলেছে যে স্থির ভরের কোনো গ্যাসের চাপ স্থির রেখে, চাপ স্থির রেখে টেম্পারেচারের পরিবর্তন করলে আয়তন পরিবর্তিত হয় ভি সমানুপাতিক টি, এটা ছিল চার্লসের সূত্র। গে লুসাক বলেছে পিও সমানুপাতিক টি, এবং ওইটাতে যেরকম ছিল ভি থিটা সমান V0 ইন্টু 1 প্লাস থিটা বাই 273, এক্ষেত্রেও হয় গে লুসাকের সূত্রতে হয় পি থিটা সমান P0 বাই 1 প্লাস থিটা বাই 273। একই রিলেশন, একইভাবে প্রতিষ্ঠিত হয়। এটা গে লুসাক আর এটা চার্লস। গে লুসাকের এটা, তাহলে এইটা হলো গে লুসাক। হ্যাঁ, না না, এইটা তো চার্লসের, এটা চার্লসের রিলেশন, আর এই দুটো গে লুসাকের রিলেশন। আচ্ছা, এবার যদি আমরা চার্লস আর বয়েলের কম্বাইন্ড ইকুয়েশন বের করি, কম্বাইন্ড বয়েল অ্যান্ড চার্লস। বয়েল কি বলেছে, ভি ভ্যারিজাস 1/p, আর চার্লস বলেছে ভি ভ্যারিজাস টি। এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমি পাবো ভি ভ্যারিজাস টি বাই পি। তাহলে এখান থেকে পাবো ইভি প্রপোর্শনাল টু টি। এবারে প্রপোর্শনালিটি সাইন তুলে দিলে আমরা পাবো পিভি ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, এটা প্রপোর্শনালিটি ধ্রুবক। এইটাকে লেখা হয় কে এর জায়গায় লেখা হয় আর, যেখানে কে সমান আর। আর কে বলা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, কারণ এটার মান সমস্ত গ্যাসের ক্ষেত্রেই স্থির থাকে। তাহলে আর, ক্যাপিটাল আর, পিভি ইকুয়াল টু আর টি। কে ছিল কে সমান আর, আর ধরা হয় ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট হিসেবে। আচ্ছা, এই রিলেশনটা 1 মোল গ্যাসের ক্ষেত্রে হয়। এবারে যদি 1 মোল না হয়ে যে কোনো মোল হয়, n মোলের গ্যাস হয়, তাহলে এই রিলেশনটাই হবে পিভি ইকুয়াল টু এন আর টি। এটাকেই বলে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এন আর টি। এটাকে এন হচ্ছে যেখানে গ্যাসের মোল সংখ্যা। আচ্ছা, এই যে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর, এটার মান হয় আর সমান 8.314 কেজি মিটার স্কোয়ার কে টু মোল ইনভার্স। এত বড় ইউনিট, এটা মনে রাখতে হবে না, খালি এইটুকুন মনে রাখলেই চলবে, 8.314। আচ্ছা, কেউ কিছু বললি? আচ্ছা,
এবারে আমাদের লাগবে অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। অ্যাভোগাড্রোস হাইপোথিসিস বা অ্যাভোগাড্রো প্রকল্প। অ্যাভোগাড্রো প্রকল্পটা একটু ছোটোবেলায় পড়েছিস কি না আমার মনে নেই, এবং বোঝার ক্ষেত্রেও একটু কঠিন, হালকা একটু জটিলতা আছে। বলছে কি, অ্যাভোগাড্রো বলছে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এক মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে মোলার আয়তন বা গ্রামাণবিক আয়তন বলে। গ্রামাণবিক আয়তন বলে। ঠিক আছে, 1 মোল মানে কি? 1 মোল মানে 6.023 ইন্টু 10⁻23 এত সংখ্যক অণু নিয়ে যদি কোনো গ্যাস হয়, তার যে আয়তন সেটাকেই বলবো 1 মোলার আয়তন বা 1 গ্রামাণবিক আয়তন। এবার এটা যদি অণু সংখ্যা হয় তাহলে গ্রামাণবিক, এটা যদি পরমাণু সংখ্যা হতো তাহলে বলতাম গ্রাম পারমাণবিক। তা এখানে কিন্তু পরমাণুর গল্প না, এখানে কিন্তু আণবিক। অ্যাভোগাড্রো প্রকল্প সবসময় অণু সংক্রান্ত, পরমাণু সংক্রান্ত নয়। অতএব অ্যাভোগাড্রোর সঙ্গে পরমাণুর রিলেশন টানলে হবে না, এটা খেয়াল রাখতে হবে যে এত সংখ্যক অণু। আচ্ছা, এইবার এইটা পরে আবার অ্যাভোগাড্রো আবার এটাকে রিকনফার্ম করবে। দেখ, মাঝখানে একটু বার্জেলিয়াসের বক্তব্য বলে আসতে হবে। বার্জেলিয়াস নামে একজন বিজ্ঞানী ছিল। বার্জেলিয়াস বলেছে কি, হ্যাঁ কি বলি, বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে সমসংখ্যক পরমাণু উপস্থিত থাকে। দেখ, এখানে পরমাণু, বার্জেলিয়াস বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে। টার্মগুলো দেখবি, একই চাপ এবং একই উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসে, যে কোনো গ্যাসই নাও, গ্যাস যা খুশি হোক, তাতে সমসংখ্যক পরমাণু উপস্থিত থাকবে। কিন্তু অ্যাভোগাড্রো এসে বলছে অ্যাভোগাড্রোস থিওরি হচ্ছে এই থিওরিটা আমরা যখন এইচএসে ছিলাম তখন অবধি এটাকে হাইপোথিসিসই রাখতো, এখন থিওরি বলে। অ্যাভোগাড্রো বলছে একই চাপ ও উষ্ণতায় সম আয়তন, সেই টার্মগুলো দেখ সেম, সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু উপস্থিত থাকবে। এখানে দেখ অণু, বার্জেলিয়াস বলেছে পরমাণু, অ্যাভোগাড্রো বলেছে অণু। অ্যাকচুয়ালি
অ্যাভোগাড্রো বলেছিল যে সকল পদার্থই স্বাধীন সত্তা সম্পন্ন কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। অণুর আইডিয়া অনেকেই দিয়েছে আমাদের, কিন্তু মেনলি গ্যাসের অণুর ক্ষেত্রে, গ্যাসের অণুর আইডিয়া অ্যাভোগাড্রোর ক্ষেত্রে